যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, তৃণমূলের রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা। তৃণমূলের রাজ্যসভায় প্রার্থী 4 জনের নাম ঘোষণা করা হয়েছে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে। কৃষ্ণেন্দু, কি জানতে পারছো? জানো যে পুরো তৃণমূলের তরফে নাম ঘোষণা ছিল সময়ের অপেক্ষা, রাজ্যসভায় করা যাচ্ছেন। সেক্ষেত্রে তৃণমূলের আজকের যে প্রার্থী তালিকা 4 জনের নাম ঘোষণা করা হয়েছে যারা রাজ্যসভার পদপ্রার্থী, তাতে চমকের পর চমক। তার কারণ হচ্ছে যিনি প্রাক্তন ডিজি, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, তাকে তৃণমূল প্রার্থী করছে এবার রাজ্যসভায়। এটা নজিরবিহীন। রাজীব কুমার প্রাক্তন ডিজিপি পশ্চিমবঙ্গের, তাকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। বাবুল সুপ্রিয়কে প্রার্থী করা হচ্ছে। তুমি জানো বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী, বালিগঞ্জ থেকে তিনি বিধায়ক হয়েছিলেন। এবার বালিগঞ্জে তিনি টিকিট পাবেন কিনা তা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এবং সেই প্রেক্ষাপটে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। এবং পাশাপাশি আরো একটা চমক, কোয়েল মল্লিক। এবং কোয়েল মল্লিক পরিচিত মুখ, সিনেমা জগতের পরিচিত মুখ, এবং সেই কোয়েল মল্লিককেও প্রার্থী করা হচ্ছে। মেনকা গুরুস্বামী অর্থাৎ 4টে যে প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, তাতে একটা বিষয় স্পষ্ট, যে একদম প্রচলিত রাজনৈতিক ধারা বাইরে বেরিয়ে, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে বেরিয়ে একদম তৃণমূলের তরফ থেকে তাদের প্রার্থী করে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। তুমি জানো রাজ্যসভার যে মানে বিধানসভার যে বিধায়ক সংখ্যা, এবং সেই বিধানসভার ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের 4 জন প্রার্থী এবার রাজ্যসভায় যাওয়ার কথা। এবং বিকাশ ভট্টাচার্য, তার যে শূন্য পদ, সেই শূন্য পদে এবার বিজেপির একজনকে প্রার্থী হবেন, তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে বিজেপির তরফে, সেই তার যাওয়ার কথা। সেক্ষেত্রে তৃণমূলের 4 জন প্রার্থী কারা হবেন তা নিয়ে কদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে আজকে কিছুক্ষণ আগে তৃণমূলের তরফে 4 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যেখানে পরতে পরতে চমক। রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী, তাকে আবার দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি জানো যে তিনি দিল্লিতে কেন্দ্রের মন্ত্রী ছিলেন, বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন, তৃণমূল থেকে তিনি বিধায়ক হয়েছেন এবং রাজ্যের মন্ত্রী হয়েছেন, এবং তারপর তাকে আবার দিল্লির রাজনীতিতে ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু আজকের যে প্রার্থী তালিকায়, তাতে চমক অবশ্যই 4টের মধ্যে 3টে ক্ষেত্রেই চমক। সেটা হচ্ছে মেনকা গুরুস্বামীকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস, কোয়েল মল্লিককে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস, এবং সবচেয়ে বড় চমক, এবং যেটা সবচেয়ে বড় মানে ব্যতিক্রমী ঘটনা, রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন ডিজি, কিছুদিন আগেই তিনি অবসর নিয়েছেন, সেই রাজীব কুমারকে নিয়ে কম বিতর্ক নেই, কম আখ্যান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একদম তার হয়ে রাস্তায় নেমে পড়েছিলেন, রাস্তায় নেমে ধর্নায় বসে পড়েছিলেন। সেই রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় নিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি তুমি জানো যে রাজ্যসভায় রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি যারা ফিল্মের জগতের লোক, তাদের যাওয়াটাও নতুন নয়। কিন্তু কোয়েল মল্লিক জনপ্রিয় অভিনেত্রী, এবং সেই কোয়েল মল্লিকের রাজ্যসভায় যাওয়াটাও খুব তাৎপর্যপূর্ণ। এখন দেখার যে বিজেপি যে আসন শূন্য, সেই পদে কাকে নিয়ে আসে। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস বিজেপির আগে ভাগে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে পরতে পরতে চমক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। একেবারে নিঃসন্দেহে কৃষ্ণেন্দু, চমক, কোনো সন্দেহ নেই। রাজ্যসভায় যে 4 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে অত্যন্ত উল্লেখযোগ্য। কৃষ্ণেন্দু, আরেকবার তালিকাটা তোমার ক্ষেত্রে জানতে চাইবো, তার কারণ 4টে আলাদা আলাদা ক্ষেত্র থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফে। একদমই তাই। বাবুল সুপ্রিয় একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তিনি দিল্লিতে একটা সময় মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, দিল্লিতে রাজনীতি করেছেন, এবং বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করেছেন, সাংসদ হয়েছিলেন, আবার এমএলএ হয়েছেন, তৃণমূলের হয়ে বিজেপির হয়ে সাংসদ ছিলেন, এবং রাজ্যের মন্ত্রীও হয়েছেন। সেক্ষেত্রে পরিচিত গণ্ডির মধ্যে একমাত্র পরিচয় হচ্ছে বাবুল সুপ্রিয়র। কিন্তু যে চমকটা আজকে দেখা যাচ্ছে, অন্যান্য ক্ষেত্রে যে চমকটা দেখা যাচ্ছে, সেটা রাজীব কুমারকে প্রার্থী করা। রাজীব কুমার রাজ্যের ডিজি, প্রাক্তন ডিজি, কয়েকদিন আগে তিনি অবসর নিয়েছেন। রাজীব কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদ্যতা নিয়ে মানে নানান আখ্যান আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যখন কেন্দ্রীয় এজেন্সি তার বাড়ি চলে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, এমনকি ধর্মতলার মোড়ে অবস্থানে পর্যন্ত বসেছিলেন। এবং সেই রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সর্বক্ষণের সঙ্গী, সেই রাজীব কুমারকে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় প্রার্থী করছে, যেটা সবচেয়ে বড় চমক।
এবং মেনকা গুরুস্বামী আইনের, এবং তিনি সুপ্রিম কোর্টে মামলা লড়েছেন, মানে বারবার তিনি রাজ্যের হয়ে লড়েছেন, এবং সেই মেনকা গুরুস্বামীকে ক্যান্ডিডেট করেছে তৃণমূল কংগ্রেস। এবং কোয়েল মল্লিক, আরো একটা চমক, যে কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিকের কন্যা। কিছুদিন আগে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে উন্নয়নের পাঁচালী, সে নিয়ে একদম স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। সেদিন অবশ্য রঞ্জিত মল্লিকের বাড়িতে কোয়েল মল্লিক ছিলেন না, কিন্তু কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় প্রার্থী হওয়া, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। অর্থাৎ একদিকে প্রশাসন, একদিকে আইন, একদিকে মানে অভিনয়, সর্বক্ষেত্র মিলিয়ে, এবং যে প্রার্থীদের আজকে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে এনেছে বা তৃণমূল কংগ্রেস নাম তাদের প্রকাশ্যে এনে রাজ্যসভায় পাঠাচ্ছে, পরতে পরতে চমক। এবং বাবুল সুপ্রিয় রাজনীতির গণ্ডির মধ্যে থাকলেও তার ক্ষেত্রেও চমক, যে বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার দিল্লি থেকে কলকাতায় এনে তাকে বিধায়ক করেছেন। বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায় কেন্দ্রে তিনি বিধায়ক হয়েছিলেন এবং তারপর তাকে রাজ্যের মন্ত্রী করা হয়েছে। সেই বাবুল সুপ্রিয়কে আবার দিল্লির রাজনীতিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, পার্লামেন্টে তিনি যাবেন। অর্থাৎ সব মিলিয়ে যে রাজ্যসভার যারা প্রার্থী ছিলেন, সুব্রত বক্সি তিনি প্রার্থী ছিলেন তুমি জানো, মৌসুদ বেনজির নূর এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী ছিলেন। এবং পাশাপাশি তুমি জানো যে সাকেত গোখলে তিনিও প্রার্থী ছিলেন, এবং তাদের মেয়াদ শেষ হয়েছে। সুব্রত বক্সি অসুস্থতার কারণে প্রার্থী হবেন না এমনটা শোনা যাচ্ছিল, সাকেত গোখলে তিনি টিকিট পাবেন না এমনটাই তৃণমূল সূত্রে শোনা যাচ্ছিল। এবং পাশাপাশি ঋতব্রতকে রাজ্যের বিধানসভা নির্বাচনে তাকে ক্যান্ডিডেট করা হবে, রাজ্যের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে, এমন একটা সম্ভাবনা বা জল্পনাও তৈরি হয়েছিল। এবং সেই জল্পনা কার্যত শিলমোহর করেছে, কারণ তাকে বাদ দিয়ে তাকে দিল্লির রাজনীতিতে থেকে সরিয়ে রাজ্যের রাজনীতিতে আনা হচ্ছে। এবং পাশাপাশি যে মৌসুম বেনজির নূর তো তিনি দলই ছেড়েছেন, যার ফলে তার আসন শূন্য আছে। চারটে যে প্রার্থী প্রকৃতপক্ষে আদ্যন্ত তারা রাজনীতির প্রার্থী, সেই প্রার্থীদের বদলে তৃণমূল কংগ্রেসের যে একদম নতুন প্রার্থী তালিকা প্রকাশ্যে এসছে আজকে, যারা রাজ্যসভায় যাবেন, তাতে পরতে পরতে চমক নিঃসন্দেহে বলাই যায়। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। সাধারণ জনতার ভিড়ে একটু আলাদা ভাবনা চিন্তা, একটু আলাদা ধ্যান ধারণা কাদের বলুন তো? জেনজিদের। হ্যাঁ, সেই ঝকঝকে তরুণ তরুণীদের কথা বলছি, যারা সমাজটাকে দেখেন একটু অন্য চোখে, ভাবেন একটু অন্যভাবে। তাই আজকে জেনে নেব আসন্ন নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। চলুন শুনে নিই আনফিল্টার্ড জেনজি বলছে কি। নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে তুমি কি বেছে নিতে চাও, সরকারি চাকরি নাকি ব্যবসা? বেছে তো নিতে চাই সরকারি চাকরি, কিন্তু সেই ব্যবস্থা তো আমাদের পশ্চিমবঙ্গে আর নেই। সরকারি চাকরি প্রার্থীরা সব কান্নাকাটি করছে, বা যাদের ছিল তাদেরও চলে যাচ্ছে। এই রাজ্যে চাকরি বাকরি তো এই অতীত হয়ে গেছে। দারুণ কাজবাজের অবস্থা, নানান রকম কাজবাজ, নানান রকম সুযোগ সুবিধা সবই তো রয়েছে, কাজবাজও রয়েছে, আমরাও তো করছি। এখনো প্রত্যেকটা স্কুলে এখনো পর্যন্ত সঠিকভাবে কম্পিউটার শিক্ষাটাই এখনো পর্যন্ত ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। সেক্ষেত্রে এআই শিক্ষার জন্য যে 500 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা শুধুমাত্র আইওয়াস ছাড়া আমার মনে হয় আর কিছুই না। এখন বলতে গেলে গ্রাম বা শহর সব জায়গাতেই ইন্টারনেট ব্যবস্থাটা মোটামুটি আছে। আর ব্যবসার কথা যদি বলা হয়, তো সেখানে দাঁড়িয়ে ঘুগনি, চপ, মুড়ি। আমি শান্তশিষ্টভাবেই আমি ব্যবসা করতে পারছি। চাঁদা আর তোলা এগুলো ছাড়া তো ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। ব্যবসা করতে গিয়ে আমার কোনো রকম গুন্ডা বা কোনো রকম থ্রেটের কোনো রকম সম্মুখীন হতে হয়নি। কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, চাকরি বাকরি বলতে গেলে ওই 10,000 9,000, আর সরকারি চাকরি তো নেই। না, রাজ্যে চাকরি আছে। সাফাই গেয়ে নয়, সাফ কথাতেই জিততে হবে জেনজির মন, এমনটাই স্পষ্ট বার্তা দিচ্ছে তারা। এরপর অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে আমরা শুনবো জেনজি বলছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।